পদ্মা সেতুর খুঁটিতে ধাক্কার ঘটনায় ফেরির বিরুদ্ধে থানায় জিডি। বেপরোয়া ফেরি ঘাটে ভিড়তেই ট্রাক ছিটকে পড়ে বিধ্বস্ত হয় দুটি গাড়ি, আহত বেশ কয়েকজন। দুর্গম অঞ্চলেও পৌঁছে যাচ্ছে টিকা। বিমান বাহিনীর হেলিকপ্টারে পার্বত্য জেলায় নামছেন স্বাস্থ্যকর্মীরা। গণটিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে বেড়েই চলেছে ভিড়। করোনার মধ্যেও মার্কিন পোশাক বাজারে ভিয়েতনামকে পেছনে ফেলল বাংলাদেশ। চুক্তিমতো সরবরাহের কারণে আগ্রহী ক্রেতারা, দূতাবাসগুলোকে আরও কৌশলী হওয়ার তাগিদ। বৃহত্তর রংপুরে অর্থনীতির ভিত মজবুতে আসছে গ্যাস লাইন স্থাপনে জমি অধিগ্রহণ শুরু। ডিসেম্বরেই ঠিকাদারের কাছে হস্তান্তরের আশা। এবং অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক এক্সপোতে অংশ নিচ্ছে বাংলাদেশও। বড় বিনিয়োগের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফ করছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমার মিশন হয়তো অনেক কাজ করতে পারে না, কিন্তু বঙ্গবন্ধু কর্নারের মাধ্যমে তারা তাদের সম্পৃক্ত করে স্থানীয় প্রবাসী ডায়াসপোরা কিংবা ওই দেশের গুণীজন কিংবা প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে সারা বছর একটা না একটা প্রোগ্রাম করার আমরা তাদের উপদেশ দিয়েছি। তাতে হবে কি, আমার এই ব্র্যান্ডিং তলাবিহীন জুড়ি পরিবর্তন হয়, ল্যান্ড অফ অপরচুনিটি তৈরি হবে। আমি খুবই আনন্দিত যে ইয়াং ম্যান ফিরোজ ফাহিম উদ্যোগে আমরা এগুলো উদ্যোগ নিয়েছিলাম। অনেক ক্ষেত্রে সফল কাম, অনেকগুলো হয় নাই, কিন্তু ও ইজ এ সাকসেস স্টোরি। সে কিন্তু আয়োজন করেছে, তার সমস্যা তার টাকা পয়সা নেই। তা আমাদের রিকোয়েস্ট করলো, কারণ ওখানে তাকে কিছু লোকে স্পন্সর করার কথা বলছিলেন, পরে রাজনৈতিক লেগে গেল, একটু ঝামেলায় পড়লো। এত সুন্দর অপরচুনিটি হারানো মোটেই ঠিক না। আমরা ইতিপূর্বে দেখেছিলাম বুর্জ খলিফা একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, শেষ পর্যন্ত কি টানা পোড়ানোতে গেল। তা আমি আমাকে ফোন করলো, আমি বললাম, আমার সাথে দেখা হলো নিউ ইয়র্কে, বললাম উইল সাপোর্ট, কারণ এটা আমার কাছে মনে হয়েছে খুব মহতি উদ্যোগ, উইল সাপোর্ট হিম। তো সেই প্রেক্ষিতে আমার তো আর টাকা পয়সা নাই, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জানালাম যে এই একটা উদ্যোগ নিয়েছে। হ্যাঁ, তা আমরা সরকার ওকে খুব পয়সা টয়সা দেই না, এরকম আমাদের প্রোগ্রাম নেই। তো অন্য কেউ যদি দেশ স্পন্সর করে, তো আপনারা জানেন যে আমাদের এক্সাম ব্যাংক সেইখানে বুলবুল সাহেব, নজরুল সাহেব, তারা $25,000 ওকে দান করেছেন। আর এরপরে ওনারা আমি অ্যাপ্রোচও করিনি, বাট আই ওয়াজ সো প্লিজ, স্বেচ্ছা প্রণোদিত হয় ওনারা এই বিশেষ এই যে একটা ঐতিহাসিক ঘটনা করতে। রোজ কিন্তু টাইমস স্কোয়ারে কিছু হবে না। বিভিন্ন বিষয় নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফ করছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এতক্ষণ ছিলাম সরাসরি সেখানে। পদ্মা সেতু 10 নম্বরের পিলারে ফেরির ধাক্কা লাগার ঘটনায় থানায় জিডি করেছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। গত রাতে বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা ফেরি বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর দুর্ঘটনা কবলে পড়ে। ফেরিটির পেছন দিক ফেটে যাওয়ায় দ্রুত শিমুলিয়ার 2 নম্বর ঘাটে নোঙর করে। এ সময় ট্রাক ছিটকে পড়ে দুটি প্রাইভেট কারের ওপর পড়লে বেশ কয়েকজন আহত হন। রোরো ফেরির বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সোমবার সন্ধ্যা 6:45টায় পদ্মা সেতুর 10 নম্বর খুঁটিতে প্রচণ্ড ধাক্কা দেয়। এই ধাক্কায় খুঁটির পাইল ক্যাপের কংক্রিট উঠে যায়, ক্ষতিগ্রস্ত হয় ফেরি ও যানবাহন। নিয়ন্ত্রণ না রাখতে পেরে ফেরিতে থাকা যানবাহনের এক সারি আরেক সারিকে ধাক্কা দেয়। এ সময় অনেকেই পড়ে যান। একটি পণ্য ভর্তি ট্রাক ছিটকে পড়ে চাপা দেয় 2টি প্রাইভেট কারকে। 27টি যান ভর্তি রোরো ফেরিটির মাঝামাঝি বাম পাশে তলা ফেটে হু হু করে পানি ঢুকতে থাকে। ছড়িয়ে পড়ে আতঙ্ক। ফেরিটা মনে করেন যে একটা ভয়াবহ এমন একটা বাড়ি খাইছে, ঠিক আছে, মানে আল্লাহ রহমত করছে আমাকে যে একটা ফেরির মধ্যে যে ওই জায়গায় ডুবা যায় নাই। তাকে একজন বলতেছে কি যে লাগলো, তাই আমি যে কি লাগলো, দেখি আমার গাড়ির উপরে ডিরেক্টর উপরে পড়ছে, হুড়মুড়ে পড়ছে আর আমি বলতে পারি না।
আমার জীবনে আমি বাঁচাতে পারিনি। দ্রুত ফেরিটি শিমুলিয়া ঘাটে নোঙ্গর করে। নোঙ্গরের সময়ও ঘাটে প্রচন্ড ধাক্কা দেয়। এইসব ঘটনায় অন্তত 5 জন আহত হন। তলব করা হয় ফায়ার সার্ভিস। বিশেষ ব্যবস্থায় পাম্প লাগিয়ে পানি অপসারণ এবং একই সঙ্গে ফেটে যাওয়া তলা মেরামত করা হয়। দুর্ঘটনা কবলিত যান সরিয়ে নিতে আনা হয় রেকার। যদি ডুবে যাইতো তাহলে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তো এ ব্যাপারে আমাদের ভবিষ্যতে আরও সতর্ক হওয়া উচিত। শ্রীনগর থেকে আমি আমার 2টা টিম নিয়ে ঘটনাস্থলে চলে আসি। আসার পরে দেখি যে আসলে আগুন তো লাগে নাই, পিছনের সাইডে বাড়ি লাগার পরে তলাটা ফেটে গেছে। তখন ওইখানে পানি উঠতেছিল, তখন আমরা আসছি, আইসা ওই পানিটা সেচার ব্যবস্থা করছি। পদ্মা সেতু কর্তৃপক্ষ জানায় খুঁটির পাইল ক্যাপের কিছু কংক্রিট উঠে গেছে, তবে সেতুর তেমন ক্ষতি হয়নি। ফেরিতে থাকা একটি ট্রাক মালভর্তি, সেটা একটা কাত হয়ে পাশে থাকা 2টি প্রাইভেট কারের উপরে পড়ে যায় এবং সেই কার 2টি ধুয়ে মুছে যায়। ফেরির বাম পাশের মাঝামাঝি অংশে সেখানে কিছুটা ক্ষতি সাধিত হয়। এটা কোনো সমস্যা না। আগে যেটা বলতে আমাদের বক্তব্য ব্রিজ ধাক্কায় আমাদের ব্রিজের কোনো ক্ষতি হবে না, মাইনর ইনজুর হবে, একটা চলতা উঠছে। এটার জন্য আমরা ওরিড নাই ব্রিজের জন্য, এটার জন্য না হওয়াটাই ভালো। ফেরিতে ছোট আকারের 16টি যান ও 11টি ট্রাক এবং যাত্রী ছিলেন। শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে 10টি ফেরি সচল রয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এ বিষয়ে আরো জানাতে শিমুলিয়া আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছে সেখানে। উজ্জ্বল। কাজল, এই যে আপনি যেমনটি বলছিলেন যে এখানকার যে পদ্মা সেতুর খুঁটিতে আঘাত করার যে বারবার ঘটনা, সেই ঘটনার বিষয়ে কিন্তু নানা রকম প্রশ্ন রয়েছে সাধারণের মধ্যেও। এরই মধ্যে বিআইডব্লিউটিসি কিন্তু কিছুক্ষণ আগে একটি তদন্ত কমিটি গঠন করেছে। বিআইডব্লিউটিসির পরিচালক কারিগরকে প্রধান করে এই 5 সদস্য বিশিষ্ট কমিটিকে আগামী 3 কার্য দিবসের মধ্যে কিন্তু রিপোর্ট প্রদান করতে বলা হয়েছে এবং বিআইডব্লিউটিসি চেয়ারম্যান বলছেন যে এই কমিটি তদন্ত করে মূল বিষয়টি বের করে নিয়ে আসবে। আর এর আগেই যে তদন্ত কমিটিটি হয়েছিল 23 জুলাই যে দুর্ঘটনা ঘটেছিল, যে পদ্মা সেতুর যে 17 নম্বর খুঁটিতে ধাক্কা দিয়েছিল, সেই ঘটনায় যে 3টি সুপারিশ করা হয়েছে, সেই সুপারিশের ভিত্তিতে যে ফেরি ঘাট সরিয়ে নেওয়া এবং ফেরিকে স্রোতের বিপরীতে যে পাল্লা দেওয়ার মতো সক্ষমতা যে ফেরি এখানে দেওয়ার কথা, সেই বিষয়টি এবং ফেরি পদ্মা সেতুর যে খুঁটিগুলো আছে পাইল ক্যাপ, সেখানে রাবার স্থাপন, এই বিষয়গুলো সম্পর্কে তিনি বলেছেন যে এই সুপারিশ দেওয়া হয়েছে এবং এটি বিআইডব্লিউটিসি শুধু ফেরি পরিচালনা করে, কিন্তু ঘাটের ব্যাপারটি দেখে বিআইডব্লিউটিএ। কিন্তু বিআইডব্লিউটি এর চেয়ারম্যান বলেছেন যে এই বিষয়টি ঘাট স্থানান্তরের জন্য যদি আমাদেরকে বিআইডব্লিউটিসি বলেন এবং জায়গার ব্যবস্থা করেন, অর্থের সংস্থান করেন, তাহলে নিশ্চয়ই তারা এই ঘাটের ব্যবস্থা করবেন। কিন্তু এই ব্যাপারে এখনো কোনো ওরকম স্পষ্ট নির্দেশনা কিন্তু বিআইডব্লিউটিএ কে দেওয়া হয়নি এবং এই ঘাট স্থানান্তর না হওয়ার কারণে কিন্তু অনেক রকম ঝুঁকির কথা বলা হচ্ছে। এখানে বিআইডব্লিউটিসির যে দায়িত্বশীল আছেন তারা বলছেন যে এই পদ্মা সেতুর নিচে কিন্তু নানা রকম নৌযান চলাচল করছে এবং গেল কয়েক বছর ধরে কিন্তু এই খুঁটি উঠেছে। এই খুঁটি ওঠার পরে কিন্তু প্রতিনিয়ত এদিক দিয়ে ফেরি চলাচল করছে, কিন্তু গেল বছর কোনো সমস্যা হয়নি, এর আগেও সমস্যা হয়নি। গেল বর্ষায় এর চেয়ে বেশি স্রোত ছিল, পানি বৃদ্ধি ছিল, কিন্তু এখন কেন এরকমটি হচ্ছে এই ব্যাপারে কিন্তু বিআইডব্লিউটিসি কোনো সদুত্তর দিতে পারেনি। তারা বলছেন যে স্রোতের বিপরীতে পাল্লা দিয়ে চলার মতো সক্ষমতা না থাকবার কারণে এই সমস্যাটি হয়েছে। কিন্তু পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে যে এইখানে যারা ফেরিগুলো চালাচ্ছেন তাদের যোগ্যতা এবং তাদের দক্ষতা এবং তাদের কোনো রকম অসতর্কতা আছে কিনা সেই বিষয়টির পাশাপাশি ফেরি ফিটনেস, এই দুটি বিষয় কিন্তু গুরুত্বের সঙ্গে তলিয়ে দেখা দরকার। এবং এই ফেরির যে চলাচল করছে যে দিক দিয়ে, এই যে ফেরির চলাচলের জন্য কিন্তু খুব বেশি জায়গার দরকার হচ্ছে না, কিন্তু পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছেন যে এই প্রত্যেকটি যে পদ্মা সেতু খুঁটি আছে একটি থেকে একটি দূরত্ব কিন্তু 150 মিটার, বিশাল দূরত্বের। এর মাঝে যে ফেরি ধাক্কা লাগছে এটি কিন্তু আশ্চর্যের বিষয় বলে অনেকে বলছেন। তো এই ছিল এখানকার সবশেষ। শিমুলিয়া থেকে সবশেষ অবস্থা জানাচ্ছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। প্রথমবারের মতো বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীতে করোনা টিকা দেয়া শুরু হবে আজ। রাজধানীতে গণটিকাদান কার্যক্রমের খবর জানাতে বাড্ডা এলাকায় আছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাব তাদের কাছে। শুরুতেই যাচ্ছি রবিনের কাছে।
কাজল, আজকে চতুর্থ দিনের মতন রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় যে গণটিকাদান কর্মসূচির আওতায় সমাজের সব শ্রেণীর মানুষকে টিকা দেওয়া হচ্ছে। আমরা এই মুহূর্তে রাজধানীর হাতিরপুলে একটি গণটিকাদান ক্যাম্পেইন কেন্দ্রে রয়েছে। এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সকাল থেকে তারা সাধারণ মানুষ তারা দীর্ঘ সারিতে অপেক্ষায় রয়েছেন টিকা পাওয়ার জন্য। এখানে আমরা যারা এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, অনেকেই যেটি আমাদেরকে জানিয়েছেন যে তারা ভোর থেকে কেউ 3টা 4টা কিংবা সেই সময় থেকে তারা এখানে অপেক্ষমান রয়েছেন লাইনে এবং ধীরে ধীরে একের পর এক এসে তারা টিকা নিয়ে যাচ্ছেন। তো আমরা বিভিন্ন কেন্দ্রে আবার যেটি দেখেছি যে কাউকে তারা দীর্ঘ সারিতে সকাল থেকে অপেক্ষা করার পরও তাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যে নির্ধারিত টিকার বাইরে টিকা দেওয়ার পর তাদেরকে টিকা দেওয়া সম্ভব হবে না, এরকম কথা জানানোর পরেও কিন্তু যে অনেককে ফিরে যেতে হয়েছে, এমন চিত্র কিন্তু আমরা অন্য দিনগুলোর মতন আজকেও কিন্তু পাচ্ছি। অর্থাৎ যেটি আসলে দেখা যাচ্ছে যে নির্ধারিত যে টিকা রয়েছে, যে টিকার যে বরাদ্দ রয়েছে তার তুলনায় কিন্তু যে মানুষের আগ্রহ কিংবা চাহিদা যেটি বলুন না কোনো সব কিছু কিন্তু বাড়তে শুরু করছে। এই গণটিকাদান কর্মসূচির একটি লক্ষ্য ছিল যারা সহজে নিবন্ধন করতে পারছেন না কিংবা যে প্রান্তিক জনগোষ্ঠী তাদেরকে টিকার আওতায় আনা। সেখানে মাঠ পর্যায়েও কিন্তু আমরা তেমনটি দেখতে পাচ্ছি যে বেশিরভাগ মানুষই কিন্তু যে পিছিয়ে পড়া মানুষ, এবং অনেকের সঙ্গে আমরা কথা বলে তারা আসলে যেটি বলেছেন যে তারা যে অনলাইন নিবন্ধন প্রক্রিয়া তাদের কাছে তেমন একটি বোধগম্য নয়। অর্থাৎ যদি হয়তোবা যে কেবলমাত্র অনলাইন নিবন্ধনের মাধ্যমে টিকা নিতে হতো তাহলে হয়তোবা যে তারা টিকা নিতে পারতেন না, কিন্তু যে কেবল জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকা নেওয়ার কারণে তারা টিকার আওতায় আসতে পারছেন, এরকম মানুষও কিন্তু আমরা অনেক সংখ্যক আমরা দেখতে পাচ্ছি। তবে একটি বিষয় যদি আপনাকে জানাতে চাই যে দেশে যে একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 32 লাখ মানুষকে টিকা দেওয়া হবে গণটিকাদান ক্যাম্পেইনের আওতায়। তো সেই জায়গাতে আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি মানুষের ব্যাপক আগ্রহ উপস্থিতি, এবং গত 3 দিনেই 41 লাখের বেশি টিকা প্রদান করা হয়েছে। তো সেটি কিন্তু যে লক্ষ্যমাত্রার বিপরীতে যে মানুষের আগ্রহ এবং যে উদ্দীপনা সেটিরই কিন্তু জানান দিচ্ছে। অন্যদিকে আজকে চীন থেকে আরও 17 লাখ ভ্যাকসিন বাংলাদেশে আসছে, চলতি সপ্তাহে আসবে 54 লাখের মতন ভ্যাকসিন বিভিন্ন সূত্র থেকে, এবং এ মাসে আসবে 1 কোটির মতন ভ্যাকসিন। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। কাজল। রাজধানী হাতিরপুল থেকে গণটিকাদান কার্যক্রমের খবর জানাচ্ছিলেন ফারুক ভূঁইয়া রবিন। করোনা মহামারীর মধ্যে মার্কিন পোশাকের বাজারে ভিয়েতনামকে পেছনে ফেলল এবার বাংলাদেশ। উদ্যোক্তারা বলছেন চুক্তিমতো পোশাক সরবরাহের সক্ষমতার কারণেই বাংলাদেশে ক্রয়াদেশ বাড়াতে চান ক্রেতারা। আর বাজারের গতি বুঝে ব্যবসায়ীদের উৎপাদন পরিকল্পনা সাজানোর পাশাপাশি দূতাবাসগুলোকে কৌশলী হওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। করোনার ধাক্কায় 1.5 বছর ধরে যখন বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি, তখন মার্কিন বাজার দখলের লড়াইয়ে ভিয়েতনামকে পেছনে ফেলেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ক কার্যালয় অটেক্সার হালনাগাদ তথ্যে দেখা যায় 2020 সালের জুলাই পর্যন্ত 1 বছরে বাংলাদেশ থেকে মার্কিন বাজারে গেছে $532 কোটি পোশাক, আর গত জুলাই পর্যন্ত 1 বছরে গেছে $589 কোটি। অর্থাৎ বছরের ব্যবধানে মার্কিন পোশাকের বাজারে বাংলাদেশের আয় বেড়েছে প্রায় 11%। এই প্রবৃদ্ধি ভিয়েতনামের চেয়ে প্রায় দ্বিগুণ। উদ্যোক্তারা বলছেন যে কোনো পরিমাণ ক্রয়াদেশ প্রতিশ্রুত সময়ের মধ্যে পৌঁছে দেওয়ার কারণেই ক্রেতাদের চাহিদা মেটাতে এগিয়ে থাকবে বাংলাদেশ। চীন আমেরিকা রপ্তানি থেকে বিশেষ করে গার্মেন্টস উৎপাদন থেকে কিছুটা সরে যাচ্ছে, ফলে তাদের ওয়ার্ল্ড মার্কেটে যে হিস্সা সেটা আস্তে আস্তে কমে আসছে, আর সেখানে সেই জায়গাটা দখল করে নিচ্ছে আস্তে আস্তে বাংলাদেশ, ভিয়েতনাম সহ অন্যান্য দেশ। হিউজ একটা ডিমান্ড তৈরি হয়ে আছে এখন বর্তমানে, অর্থাৎ মার্কেটগুলি খালি, ফলে সেখানে আশা করি আগামী সময়টা আমাদের এখান থেকে হিউজ পরিমাণে পোশাক রপ্তানি হবে। অর্থনীতিবিদরা বলছেন বাজার দখলে ব্যবসায়ীদের যেমন তৈরি করতে হবে চাহিদা মোতাবেক পোশাক, তেমনি সরকারকে শক্তিশালী করতে হবে অর্থনৈতিক কূটনীতি। বাংলাদেশের যে অভ্যন্তরীণ যে উৎপাদন সক্ষমতা সেটি বাড়াতে হবে, এবং বিশেষ করে যে বিদেশি বিনিয়োগ তৈরি পোশাক খাতে সেটি বাড়াতে হবে, এবং সেটি যদি বাড়ানো হয় তাহলে সেই ক্ষেত্রে তারা তাদের নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু এই রপ্তানিটা বাড়াবে। স্বল্প মেয়াদে কি ধরনের কাজ করা যায় সেটি আমাদেরকে এখন আলোচনায় নিয়ে আসতে হবে, এবং ইউএস ট্রেড কমিশনের সাথে বৈঠক যতটা দ্রুত করা যায়, যতটা রেগুলার করা যায় সেটির দিকে আমাদের নজর রাখতে হবে, যাতে করে আমাদের দীর্ঘমেয়াদে এই বাজারে আমরা ভালো সাফল্য অর্জন করতে পারি। অটেক্সার হিসাব
চলতি বছরের প্রথম 6 মাসে মার্কিন বাজারে বাংলাদেশি পোশাক রপ্তানি থেকে আয় বেড়েছে যেখানে 26.81%, সেখানে ভিয়েতনামের আয় বেড়েছে 20.45%, অর্থাৎ বাংলাদেশের চেয়ে প্রায় 6.5% কম। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রংপুর অঞ্চলে গ্যাস সঞ্চালন লাইন স্থাপনে জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। করোনা পরিস্থিতি সত্ত্বেও অধিগ্রহণ প্রক্রিয়া শেষ করে আগামী ডিসেম্বরে ঠিকাদারের কাছে জমি হস্তান্তরের আশা করছে স্থানীয় প্রশাসন। এতে খুশি ব্যবসায়ী মহল। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। কৃষি নির্ভরতার পাশাপাশি বৃহত্তর রংপুর অঞ্চলের অর্থনীতির ভিত মজবুত করতে জেলাগুলোতে শিল্পায়নের দাবি অনেক দিনের। শুধুমাত্র গ্যাস না থাকায় ব্যাপক বিনিয়োগে আকৃষ্ট হচ্ছে না কেউ এখানে। রিরোলিং মিল একটা চালু হয়েছিল, এই গ্যাসের অভাবে ওটা ইলেকট্রিসিটি চলছিল, তাহলে ওরা চালাতে পারেনি, পরে বন্ধ হয়ে গেছে। আপাতত নীলফামারীর উত্তরা ইপিজেড, রংপুর বিসিক শিল্পনগরী ও পীরগঞ্জে সম্ভাব্য অর্থনৈতিক অঞ্চলের জন্য গ্যাস পাইপলাইন বসাতে 258 কোটি টাকা অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক। এতে খুশি এই অঞ্চলের ব্যবসায়ীরা। আমরা যদি গ্যাস পাই তাহলে আমরা বিশ্বাস রাখি যে আমরা পার্শ্ববর্তী দেশগুলোতে শিল্পভিত্তিক পণ্য তৈরি করে রপ্তানিমুখর পরিবেশ তৈরি করতে পারবো। পাইপলাইনের মধ্যে গ্যাস সরবরাহ করলে এই এলাকার ক্ষুদ্র এবং বড় বৃহৎ শিল্পকারখানা গড়ে উঠবে। জেলা প্রশাসন জানায়, জমি অধিগ্রহণের প্রক্রিয়া শেষ করে আগামী ডিসেম্বরে ঠিকাদারের কাছে জমি হস্তান্তরের লক্ষ্যে কাজ চলছে। করোনার কারণে বিভিন্ন সময়ে আমাদের কাজটা একটু মাঝে মাঝে হ্যাম্পার হয়েছে, কিন্তু তারপরেও আমরা এখনও আমাদের লক্ষ্য আছে যে ডিসেম্বরের মধ্যে কন্ট্রাক্টরের কাছে মন্ত্রণালয় যেন জমিটা বুঝিয়ে দিতে পারে, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। রংপুর বিসিক ও উত্তরা ইপিজেড সহ এ অঞ্চলে উল্লেখযোগ্য 80টির মতো শিল্প প্রতিষ্ঠান উৎপাদনে আছে। এসব শিল্পে এসেছে কিছু বিদেশি বিনিয়োগও। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। দিনাজপুরের ফুলবাড়িতে প্রধানমন্ত্রী উপহারের ঘর পেয়ে মানুষগুলো যতটা আশায় বুক বেঁধেছিল, ততটাই হতাশ ঘরগুলোর দুর্বল অবকাঠামো আর পানি, বিদ্যুৎ ও যাতায়াত সমস্যার কারণে। অভিযোগের সত্যতা যাচাই প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাসিন্দাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করার কথা জানান স্থানীয় প্রশাসন। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিত আলম শিমুলের ছবিতে রিপোর্ট। খয়েরবাড়ি ইউনিয়নের বালুপাড়া এ অঞ্চলের সবচেয়ে বড় আশ্রয়ণ প্রকল্প। বরাদ্দ পেয়ে ঘরে ওঠার 2 থেকে 3 মাসের মধ্যেই মেঝে দেবে যাওয়া, প্লাস্টার ওঠা এবং চাল দিয়ে পানি পড়ার অভিযোগ বসবাসকারীদের। ভিত্তি এবং উপর হলো আপনার নীলটন, এই দুটা জিনিস কিন্তু ঘরের মেন, এই দুটা জিনিস একেবারে নরমাল নাই। আপনি চটা উঠে যাচ্ছে, বালু উঠে যাচ্ছে, ঘরের কি ঘরের কাজ করছে, ঘর দিয়ে পানি পড়ে। উপরকার ইয়েগুলো কাঠগুলো ঘুম ধরেছে, আমি আজকে একটু বিরাট শান্তি ফেলাইছি। ঝড় তুফানে যদি ঘর উল্টে যায় তাহলে আমরা কিভাবে থাকবো? পানি নাই, টিউবওয়েলও খারাপ হয়ে আছে, আমার বাড়ির সামনে টিউবওয়েলটাও খারাপ হয়ে আছে, ঠিক করে দেয় না। রাস্তাঘাটের সমস্যা, রাস্তাটা যদি ভালো করে দেয় অনেক ভালো হয়। খবর পেয়ে প্রকল্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের 2 কর্মকর্তা এবং জেলা মনিটরিং কমিটির সদস্যরা। তাৎক্ষণিকভাবে কিছু ঘরে বিদ্যুৎ সংযোগ ও পানির ব্যবস্থা করে কর্তৃপক্ষ। আমরা শতভাগ চেষ্টা করেছি আমাদের যে স্পেসিফিকেশন ছিল সেই স্পেসিফিকেশন অনুযায়ী কাজ করার। আমাদের সেই বিষয়ে কোনো গাফলতি এবং অবহেলা ছিল না। যার ঘরে যেই সমস্যা ওনারা সেইখানটাতে যদি অভিযোগ খাতায় সেটা লিপিবদ্ধ করেন, আমরা একসাথে সবগুলো ফাইন্ড আউট এবং সলভ করার চেষ্টা করছি। আমি এক নজরে যতটুকু দেখলাম তাতে এখানকার নির্মাণ কার্যক্রম কিন্তু বেশ ভালো হয়েছে বলে আমি দেখলাম। বাসিন্দাদের স্বাবলম্বী করতে আত্মকর্মসংস্থান প্রকল্প গ্রহণের কথা জানান জেলা প্রশাসক। বিভিন্ন যে সরকারি দপ্তরের যে প্রশিক্ষণ কর্মসূচিগুলো রয়েছে সেগুলোতে এখানকার বাসিন্দাদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদেরকে পরবর্তীতে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রীর উপহার ফুলবাড়ি উপজেলার বালুপাড়া আশ্রয়ণ প্রকল্পে ধাপে ধাপে 243টি ভূমিহীন পরিবার মাথা গোজার ঠাঁই পেয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। নানা জটিলতায় ধুঁকছে নোয়াখালীর একমাত্র চামড়া প্রক্রিয়াজাত প্রতিষ্ঠান দ্য নোয়াখালী ট্যানারি। কর্তৃপক্ষের দাবি, করোনায় রপ্তানি বন্ধ হওয়ায় কর্মকাণ্ড অনেকটাই স্থবির হয়ে পড়েছে। সরকারি খাতে নানা প্রণোদনা দিলেও প্রতিষ্ঠানটি পায়নি কোনো সহায়তা। সাইফুল্লাহ কামরুলের তথ্য, সাদ্দাম হোসেন রকির ছবিতে রিপোর্ট। 1950 সালে বৃহত্তর নোয়াখালীর একমাত্র চামড়া প্রক্রিয়াজাত কারখানার যাত্রা শুরু। 2000 সাল থেকে প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন স্থানে চামড়া সরবরাহের পাশাপাশি রপ্তানি করত বিভিন্ন দেশে। বছরে গড়ে প্রায় $6 লাখ বৈদেশিক মুদ্রা আসত এ খাতে।
কিন্তু গত 2 বছর করোনার প্রভাবে বন্ধ হয়ে গেছে প্রায় সবকিছু। এখন মাত্র 30 থেকে 32 জন শ্রমিক নিয়ে কোনো মতে কাজ চলছে। কয়েক বছর আগের চামড়াও স্তূপাকারে পড়ে আছে, অনেক যন্ত্রপাতিও বিকল হওয়ার পথে। 2 বছর চায়নার সাথে আমাদের কোম্পানির ব্যবসা বাণিজ্য বন্ধ, যার কারণে আমরা শ্রমিকেরা অনেক কষ্টে আছি। 60-70 জন লোকে কাজ করছি, এখন 20-30 জনের শ্রমিক আছে, কাজ কাম তেমন নাই, আমরা খুব কষ্টতে আছি। আমাদের এখানে যদি একটা ইটিভি প্ল্যান থাকে আমাদের কাজ সুবিধা হবে। কর্তৃপক্ষের দাবি, করোনা মহামারীর পাশাপাশি চামড়ার চাহিদা না থাকা, কেমিক্যালের দুষ্প্রাপ্যতা, শ্রমিকদের বেতন মজুরি বৃদ্ধি সহ নানা কারণে প্রতিষ্ঠানটি ধুঁকছে। আগে প্রতি মৌসুমে গরুর 1.5 লাখ, ছাগলের 2 লাখ ও 50,000 মহিষের চামড়া প্রক্রিয়াজাত করা হতো। এবছর তা নেমে এসেছে কয়েক হাজারে। আরো অত্যাধুনিক আপগ্রেড করার জন্য যদি গভর্নমেন্ট শিল্প মন্ত্রণালয় যদি আমাদেরকে কিছু পরিমাণ সহযোগিতা করে, তাহলে এই প্রতিষ্ঠানটা আরো আপগ্রেড হওয়ার সম্ভাবনা আছে। সোনাপুরের দত্তেরহাটের গোপাই গ্রামের এই শিল্প কারখানাটি নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেন স্থানীয় উদ্যোক্তা সাইদ মিয়া। সময় সংবাদ, নোয়াখালী। 3 দিনের ব্যবধানে নওগাঁর হাটে কমেছে পাটের দাম, বিক্রি হচ্ছে মন প্রতি 300 থেকে 400 টাকায়। এর পেছনে ব্যাপারীদের কারসাজি রয়েছে বলে অভিযোগ পাট চাষিদের। এতে কম দামে স্থানীয় ব্যবসায়ীদের কাছে পাট বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। ভোর থেকেই নওগাঁর বিভিন্ন প্রান্ত থেকে পাট নিয়ে সুতিহাটে আসেন চাষিরা। এবার পাটের সরবরাহ ভালো পাওয়া যাচ্ছে, ভেলি, তোষা, বঙ্গবীর, চাকা সহ অন্তত 6 জাতের পাট। কিন্তু বেলা গড়ালেও দেখা নেই দূরের ব্যাপারীদের। বাধ্য হয়েই তাই কম দামে বিক্রি করেন স্থানীয় ব্যবসায়ীদের কাছে। গত 3 দিনে ব্যবসায়ীদের সিন্ডিকেটে দাম পড়ে যাওয়ার অভিযোগ পাট চাষিদের। বর্তমান হাটে পাট বিক্রি হচ্ছে প্রতিমন 300 থেকে 400 টাকা কমে। বাজার আমাদের বাড়ে নাই এবং বড় বড় মিলার পাটি কিনে নাই। খারাপগুলা খারাপ দাম, ভালোগুলা 2800, 2900 এরকম কিনে হচ্ছে। বর্তমানে যে বাজার হচ্ছে, তো এই বাজারে কিন্তু কৃষকের পোষাবে না। 4 মণ পাটের দাম পাওয়া গেল 11,400 টাকা। এরকম দুর্যোগ হলে পাট আমরা নাও করতে পারি। এদিকে পাটের ন্যায্য দাম নিশ্চিত করতে না পারলে উৎপাদনে প্রভাব পড়বে বলে মনে করছে কৃষি বিভাগ। পাটের দাম এখন 3000 টাকার উপরে বিক্রি হচ্ছে, এখানে আশা করা হয়েছে। এবং গত বছর শেষ সিজনের শেষে 7,000-8,000 টাকা মন পর্যন্ত বিক্রি হয়েছে পাট, এবং এই কারণে কৃষকের বর্তমানে পাট চাষে আগ্রহ বেশি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 6,850 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, আর উৎপাদন ধরা হয়েছে প্রায় 25,000 মেট্রিক টন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। ডেঙ্গু সচেতনতায় টানা 1 সপ্তাহ ক্যাম্পেইন শেষে উত্তরায় ব্রিফ করছেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সরাসরি যাচ্ছে সেখানে। আর অগাস্ট মাসে এটা কি সমগ্র ইয়াতেই সমগ্র বাংলাদেশে, আর ঢাকা সিটি মিলে। আর অগাস্টে 2019 সালে ছিল 52,636টি, 52,636টি। আর 2021 সালে অগাস্টে এখন শুরু হয়েছে, তার মধ্যে 10 তারিখ পর্যন্ত হলো 2,165টি। আমরা যে তথ্যটা পেয়েছি এটার গ্রাফটাও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। অগাস্ট মাসে ছিল 2019-এ অগাস্টে ছিল হলো মোর দেন 50,000। আমাদের এই অগাস্টে এখন পর্যন্ত আছে 2,165টি। ট্রেনটা কমছে। আমরা মনে করি যে এটি আমাদের বড় সার্থকতা। এই যে আজকে যে আমরা যে অভিযান চালালাম তার নির্মূলরূপ একটা দিতে চাই আমরা। 31/7/2021-এ ঢাকা মহানগরে আমাদের ছিল 194 জন ভর্তি, তার মধ্যে ডিএনসিসির হচ্ছিল আমাদের ডিএনসিসির হলো 55 জন, এটি হচ্ছিল প্রায় 27.77 ভাগ। এটা হলো সর্বোচ্চ এখন পর্যন্ত যে তথ্যটা আমাদেরকে সিডিসি দিয়েছে। আমরা চেষ্টা করেছি যে তথ্যটা আনার জন্য, অর্থাৎ 31/7/21-এ সর্বোচ্চ পেয়েছি আমরা জুলাই মাসের 31/7/21-এ পেয়েছি 27.77%। আর 6/8 অর্থাৎ গত পরশুদিনের আগের দিন ঢাকা মহানগরে পেয়েছি আমরা 211 জন। এর মধ্যে সিডিসি যে রিপোর্ট দিয়েছে এতে আমাদের পেশেন্ট ছিল 25 জন, অর্থাৎ 11.85 ভাগ। 11.85 ভাগ। এবং আমরা দেখছি যে আমাদের এখন এই ট্রেনটা এখন কমছে, নিচের দিকে যাচ্ছে।
কোনো সময় নিচের দিকে যাচ্ছে এবং কোনো সময় উপর দিকে আসছে। কিন্তু আমার সাথে গত পরশুদিন আমি কথা হয়েছে সিডিসির সাথে, ওনারা বলেছেন স্যার আপনি যেভাবে ক্যাম্পিংটা চলছে এই অ্যাওয়ারনেস বিল্ড আপ যেটা আছে এটি কিন্তু মানুষের মনে কিন্তু মানুষ নিচ্ছে। এখন আমাদের কাছে ফোন আসছে, সকালবেলাও একটু ফোন আসলো যে আমাদেরকে বিভিন্ন জায়গাতে, যে মোহাম্মদপুরে একটি জায়গাতে আমরা এখন পর্যন্ত ময়লা নেয় নাই, মেয়র সাহেব আমাদেরকে এটাকে ময়লাটা যেন দিয়ে দেওয়া হয়। আমি বলছি আপনি সবার ঢাকা অ্যাপসে করুন। মোটামুটি সাংবাদিক ভাই বোনেরা আমরা আজকে যদি আমাদের এই প্রচারটা শেষ হয় 54টি ওয়ার্ডেই আমাদের এই প্রচারটা আমাদের চালাতে পেরেছি। আমরা সবখানে যাচ্ছি, আপনারাও যাচ্ছেন। আমি অনুরোধ করব নগরবাসীকে আমাদের যে সবার ঢাকা যে অ্যাপস যেটা আছে সবার ঢাকা অ্যাপসে আপনারা ছবিটা তুলে আমাদেরকে পাঠিয়ে দিন। আমরা কথা দিতে পারি আপনাদেরকে 24 ঘন্টার মধ্যেই ওই এলাকাতে স্প্রে করা হবে, এটি আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি। এবং সাথে সাথে ডেঙ্গু সচেতনতা 7 দিনের ক্যাম্পেইন শেষে উত্তরায় ব্রিফ করছিলেন ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 91তম জন্মদিনে 2000 দুস্থ নারীকে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ এর মাধ্যমে 2000 টাকা করে উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত থেকে দুস্থ নারীদের উপহারের টাকা দেন। টাকা পাঠানোর পুরো খরচ বহন করেছে দেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। 2020 সালেও বঙ্গমাতার জন্মদিনে নগদ এর মাধ্যমে দুস্থ নারীদের উপহার দেয়া হয়। দিনাজপুরের নবাবগঞ্জে নারী কাউন্সিলর মৌলুজা 5 বিঘা জমিতে গড়ে তুলেছেন মাল্টার বাগান। সেখানে রয়েছে 2000 মাল্টা গাছ। এই মুহূর্তে নবাবগঞ্জে আছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক, বিস্তারিত জানতে চলেছে তার কাছে। শফিক। ধন্যবাদ কাজল। হিলি থেকে 40 কিলোমিটার উত্তরে আমি এক বৃক্ষপ্রেমিক যে মৌলুজা বেগমের আমি মাল্টার বাগানে আছি। মাল্টার বাগানে আপনি দেখছেন যে থোকায় থোকায় সে মাল্টা ধুলছে এবং নিজে সে সকাল থেকে সে পরিচর্যায় ব্যস্ত থাকে। তো আসলে সে কিভাবে তার এই সফলতা, তার এই কষ্টের সংসার আমি একটু জানতে চাইবো। মৌলুজা, আপনি একটু বলবেন যে আপনি আসলে কিভাবে শুরু করলেন এই মাল্টার বাগান? আপনি ধন্যবাদ। 2017 সালে সরকার আমাকে কৃষি অফিসের অধিদপ্তর থেকে 60টি মাল্টা চারা দেয়। এই ছোটো ছোটো মাল্টি চারা 60টা থেকে আমি এ যাবত চারা করে মানে চারা এবং ফল বিক্রি করে মোট 10 লক্ষ টাকা আয় করি এবং 5 বিঘা মাল্টার বাগান করি। এ নিয়ে আমি এ যাবত আগামীতে প্রতি বছর 2-3 লক্ষ টাকা করে আসে এবং আগামীতে 2 লক্ষ টাকা এইবার আমি বিক্রি করব মাল্টা। এবং এই নিয়ে আমি স্বামী, সন্তান এবং পরিবার নিয়ে অনেক সুখী আছি। আমি মৌলুদা কখনো ভাবতে পারিনি যে 60টি মাল্টা চারা থেকে আজ এত দূর অগ্রসর হতে পারবো। ধন্যবাদ। আপনি শুনতে পাচ্ছিলেন যে আসলে মানুষের যে 60টা চারা দিয়ে সে আজকে যে তার কষ্টের সংসার, সে আজকে মাল্টার বাগান করে তার সফলতা, সে এখানে প্রতিদিন অসংখ্য মানুষ আসছেন সে এখানে চারা নেওয়ার জন্য এবং তার সফলতা দেখার জন্য অনেকে আসছেন, বাগান করার জন্য পরিচর্যা করছেন এবং স্বামী সন্তান নিয়ে সে যে একটা ব্যাপক একটা সফলতা সে নিজেই বলেছেন এখানে। এবং একে একে সে এখানে 5টি বাগান করেছেন। বর্তমানে তার বাগানে এখানে প্রায় 5000 গাছ রয়েছে। এই পর্যন্ত তিনি 10 লক্ষ টাকা আয় করেছেন এবং তিনি ভাবছেন যে এখানে এবারও সে 2 লক্ষ টাকার সে মালটা বিক্রি করবেন, এমনটা তিনি বলছেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে বাড়ি মালটা যে এখানকার যে মাটি এবং মাটি আবহাওয়া ভালো হওয়ার কারণে যে এখানকার ফলের যে একটা ব্যাপক যে ভালো রসলো ফল, এখানে ব্যাপক চাহিদা রয়েছে। গাছ নেওয়ার জন্য বিভিন্ন দূরান্তের মানুষ অনেকে আসছেন এবং এখানে সকাল থেকে এখানে এসে যেটা দেখলাম যে উনি স্বামী সন্তান নিয়ে এবং ব্যাপক এখানে তারা কিন্তু এখানে যে মালটার যে একটা চাহিদা সেটা কিন্তু বিভিন্ন লোকজন কিন্তু এখানে আসছেন, নেওয়ার জন্য আসছেন এবং ব্যাপক একটা সফলতা। যে এখানে একটা বিষয় আপনি জানিয়ে রাখি যে এলাকার যে প্রত্যন্ত গ্রামগুলি যে একসময় যে পড়ে থাকতো সে জমিগুলো কিন্তু প্রত্যেকটা চোখ যেদিকে যায় সেদিকের জন্য সবুজের সমারোহ, প্রতিটা মানুষ বাগান করে তাদের স্বপ্নের যে একটা তারা সফলতা পেয়েছে। তো কাজল, আমার কাছে ছিল এই মাল্টার বাগান থেকে এতটুকুই। কাজল, দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। এই সময় বাণিজ্য শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
পদ্মা সেতু খুঁটিতে ধাক্কার ঘটনায় ফেরির বিরুদ্ধে থানায় জিডি। বেপরোয়া ফেরি ঘাটে ভিড়তেই ট্রাক ছিটকে পড়ে বিধ্বস্ত হয় দুটি গাড়ি, আহত বেশ কয়েকজন। দুর্গম অঞ্চলেও পৌঁছে যাচ্ছে টিকা। বিমান বাহিনীর হেলিকপ্টারে পার্বত্য জেলায় নামছেন স্বাস্থ্যকর্মীরা। গণটিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে বেড়েই চলেছে ভিড়। এবং করোনার মধ্যেও মার্কিন পোশাক বাজারে ভিয়েতনামকে পেছনে ফেলল বাংলাদেশ। চুক্তিমতো সরবরাহের কারণেই আগ্রহী ক্রেতারা। দূতাবাসগুলোকে আরও কৌশলী হওয়ার তাগিদ। এই ছিল এ সময় বাণিজ্যে। সঙ্গেই থাকুন সময়ে।